যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ বাড়ছে বাইডেনের উপর। প্রকাশ্যে বিরোধিতায় খোদ ডেমোক্র্যাট সিনেটর, সঙ্গে নেই দলীয় তহবিলের যোগানদাতা জর্জ ক্লুনিও। সদস্য দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ন্যাটো। জোটের শীর্ষ সম্মেলনে হুঁশিয়ারি বাইডেনের, ইউক্রেনকে সহায়তায় $4,300 কোটি তহবিল গঠন। চীনের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই অরুণাচলে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মেগা পরিকল্পনা ভারতের। 900 কোটি রবি বরাদ্দ বিজেপি সরকারের, নিশ্চুপ বেইজিং। এবং ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে ভারতের উত্তরপ্রদেশ, পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। আসামে বিপদসীমার উপরে নদ নদীর পানি, পরিস্থিতি আরও অবনতির সংখ্যা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যেতে জো বাইডেনের উপর চাপ বাড়ছে। এবার প্রকাশ্যে বাইডেনের প্রার্থিতার বিরোধিতা করলেন ডেমোক্র্যাটিক দলের প্রভাবশালী সেনেটর মাইকেল বেনেট। ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন জয় পাবেন না বলেও মনে করেন তিনি। এদিকে ডেমোক্র্যাটিক দলের নির্বাচনী তহবিলের অন্যতম অর্থ যোগানদাতা ও হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করার মতো সামর্থ্য নেই বাইডেনের। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চাপের মুখে প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিপক্ষের পাশাপাশি বাইডেনের নির্বাচনী লড়াই নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ডেমোক্র্যাট দলের বাঘা বাঘা নেতারা। এরই ধারাবাহিকতায় এবার নিজ দলের প্রভাবশালী সিনেটর মাইকেল বেনেট প্রথমবারের মতো প্রকাশ্যে বাইডেনের বিরুদ্ধে কথা বললেন। নির্বাচনী লড়াইয়ে ট্রাম্পের কাছে হেরে যাবেন বাইডেন, তার নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত বলেও মনে করেন এই ডেমোক্র্যাট নেতা। এবারের নির্বাচনে ট্রাম্পের ভূমিধস জয়ের সম্ভাবনা রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেন বেনেট। শুধু তিনিই নন, ডেমোক্র্যাট দলের নির্বাচনী তহবিলের অন্যতম অর্থ যোগানদাতা ও হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও মনে করেন বয়স বিবেচনায় বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত। তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন জীবনে অনেক প্রতিযোগিতায় জিতেছেন, তবে এবার তিনি সময়ের কাছে হেরে যাবেন। ট্রাম্পের কাছে বাইডেন হেরেও যেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন এই হলিউড অভিনেতা। এর কয়েকদিন আগে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, বাইডেনের হাতে সময় খুবই কম। গত মাসে বিতর্কে ট্রাম্পের কাছে নাকাল হওয়ার পর তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি নির্বাচনী লড়াইয়ে থাকবেন কিনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সদস্য দেশগুলোর প্রতি ইঞ্চি রক্ষার অধিকার রয়েছে ন্যাটোর। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোটের 75তম শীর্ষ সম্মেলনে হুঁশিয়ারি দেন বাইডেন। সম্মেলনে ইউক্রেনকে সহায়তার বিষয়ে আলোচনা করেন জোটের নেতারা। ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই আবার ওয়াশিংটনে জড়ো হয়েছেন পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। 75তম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জোটভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নেটো। এ সময় সবাইকে এক হয়ে রাশিয়ার কালো হাত থেকে ইউক্রেনকে রক্ষার আহ্বান জানান তিনি। রাশিয়ার হামলা প্রতিহতে ইউক্রেনকে €4,000 কোটি অর্থ সহায়তার কথা বলা হয়। এদিকে নেটোর সদস্য দেশগুলোর তাদের বিল পরিশোধ করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নির্বাচনে তিনি ক্ষমতায় গেলে জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যাবেন না বলে জানান ট্রাম্প। এর আগে বাইডেনের সঙ্গে নির্বাচনী বিতর্কে ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় থাকলে রাশিয়া কখনোই ইউক্রেনে হামলা চালাত না। অন্যদিকে ইউক্রেন মিশনে নেটোর সঙ্গে থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হাঙ্গেরি। তবে ইউক্রেন মিশনে না থাকলেও নেটোকে সব ধরনের সহায়তা করতে হাঙ্গেরি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইউক্রেন যুদ্ধ। নিরাপদ বিশ্ব গড়তে নিজেদের মধ্যে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংস্থাটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানিয়েছেন দস্তগীর জাহাঙ্গীর। ইউক্রেনের সমর্থনে এবং আমাদের সকল মানুষের মূল্যবোধকে সুরক্ষিত রাখতে ওয়াশিংটন শীর্ষ সম্মেলনে আমরা আবারও নেটোর ঐক্য ও শক্তি প্রদর্শন করব, বলেন ইয়েন্স স্টোলটেনবার্গ, নেটোর বিদায়ী মহাসচিব।
9 জুলাই 3 দিনব্যাপী নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের 75তম সম্মেলন শুরু হয় ওয়াশিংটন ডিসিতে। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটকে নেটোর পরবর্তী মহাসচিব হিসাবে নিয়োগ করা হয়েছে, যিনি ইয়ান্স স্টোলটেনবার্গের স্থলাভিষিক্ত হবেন আগামী 1 অক্টোবর 2024। সেদিন থেকে তিনি মহাসচিবের দায়িত্বভার গ্রহণ করবেন। প্রথম দিনের অধিবেশনেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেন, নেটো অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ইউক্রেন একটি স্বাধীন সার্বভৌম দেশ আছে, থাকবে। আমরা রাশিয়াকে কোনো ক্রমেই জয়লাভ হতে দিব না। 12 সদস্য নিয়ে নেটো 4 এপ্রিল 1949 সালে ওয়াশিংটন ডিসি থেকে যাত্রা শুরু করে আজ নেটোর সদস্য সংখ্যা 32টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যার মাঝে প্রাক্তন ওয়ারশ চুক্তিভুক্ত দেশগুলোর অনেক দেশ 1989 সাল থেকে ধাপে ধাপে যোগদান করেছে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতিমধ্যে ডিসিতে এসেছেন সামিটে যোগ দিতে। প্রেসিডেন্ট বাইডেনের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। এ শীর্ষ বৈঠকে ইউক্রেনকে সার্বিক সহযোগিতা প্রদান, প্রতিরোধ এবং প্রতিরক্ষা, জলস্থল, অন্তরিক্ষ ও সাইবার স্পেসের নিশ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা ও বাজেট নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজকের দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে 32 দেশের প্রতিনিধিদের সম্মানে প্রেসিডেন্ট বাইডেনের দেয়া নৈশ ভোজের আয়োজন। 11 জুলাই শেষ দিনের আয়োজনে থাকছে রাষ্ট্র ও সরকার প্রধান, ইন্দো প্যাসিফিক অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে উত্তর আটলান্টিক কাউন্সিলের সভা, রাষ্ট্র ও সরকার প্রধানদের পর্যায়ে নেটো ইউক্রাইন কাউন্সিলের সভা ও মহাসচিবের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘটবে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার অঞ্চলটিতে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মেগা পরিকল্পনা করছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অরুণাচলে 12টি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এরই মধ্যে 900 কোটি রুপি বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার। 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করার সময় বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে মুখ খোলেননি মোদী সরকারের কেউ। নিশ্চুপ রয়েছে চীনও। অরুণাচল প্রদেশ নিয়ে গত 6 দশক ধরেই দ্বন্দ্বে জড়িয়ে আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন। রাজ্যটিকে নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। গেল বছর অঞ্চলটির নতুন একটি মানচিত্র প্রকাশ করে শি জিনপিং প্রশাসন। সেখানে গোটা অঞ্চলকে চীনের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। চলমান উত্তেজনার মধ্যে এবার অরুণাচলে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ভারত। সীমানা নিয়ে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অরুণাচলে 12টি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার। মোদী প্রশাসনের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এরই মধ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য 7,050 কোটি রুপি বরাদ্দ দিয়েছেন। এই অর্থের মধ্যে অরুণাচলে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাখা হয়েছে 900 কোটি রুপি। রয়টার্স আরও জানায়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের জনগণকে বিদ্যুৎ সুবিধা প্রদান এবং স্থানীয়দের পুনর্বাসন করতে এই অর্থ ব্যয় করা হবে। জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর এই মেগা পরিকল্পনা 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণার সময় মোদী সরকার উন্মোচন করবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যদিও ভারতীয় অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইস্যুতে কোনো মন্তব্য করেনি। ভারত এবং চীনের মধ্যে প্রায় 2500 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার বেশিরভাগই অনির্ধারিত। অরুণাচলকে দক্ষিণ তিব্বতের একটি অংশ হিসেবে দাবি করে চীন। তাই এই অঞ্চলে ভারতীয় যে কোনো অবকাঠামো নির্মাণ প্রকল্পে তীব্র বিরোধিতা করছে বেইজিং। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজ্যের 130টির বেশি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বাড়িঘর ডুবে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়ে গেছে ফসলি জমি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। খাবার ও বিশুদ্ধ পানির দেখা দিয়েছে তীব্র সংকট। বুধবার সরেজমিনে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হেলিকপ্টারে করে বন্যা পরিস্থিতি দেখার পাশাপাশি বানভাসী মানুষের সঙ্গেও কথা বলেন।
উত্তরপ্রদেশের পাশাপাশি ভয়াবহ বন্যার কবলে ভারতের আরেক রাজ্য আসাম। অঞ্চলটির 9টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বন্যার কারণে ডুবে আছে বহু ঘরবাড়ি ও ফসলি জমি। এদিকে হিমালয় কন্যা নেপালে ভারী বৃষ্টির কারণে ভারতের বিহারেও বন্যার আশঙ্কা করা হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এতে বন্যা পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভয়াবহ বন্যা দেখা দিয়েছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে। ভূমিধসের কারণে নেপাল সীমান্তে তিব্বতের কাছে পর্যটক সহ অন্তত 130 জন আটকা পড়েছেন। এদিকে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে দক্ষিণ কোরিয়ায়ও। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। মঙ্গলবার রাতে রাস্তায় থাকা বেশ কয়েকটি যানবাহনও পানিতে ভেসে যায়। সেগুলোকে উদ্ধার করতে কাজ করে স্থানীয় সহ উদ্ধারকর্মীরা। বুধবার সকাল থেকে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাশাপাশি দেশটির মধ্যাঞ্চলের অনেক জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে। ভেঙে পড়েছে গাছ, এতে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদিকে নেপাল সীমান্তে তিব্বতের কাছে ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। বিপাকে পড়েছেন ওই অঞ্চলে যাওয়া পর্যটকরা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, পাহাড়ি ঢলের কারণে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় 100-এর বেশি পর্যটক আটকা পড়েছেন। যদিও তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। চীনের আবহাওয়া দপ্তর বলছে, বৃহস্পতিবারও অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলে। দেশটির রেল কর্তৃপক্ষ বলছে, লাইন তলিয়ে যাওয়ায় বাতিল করা হয়েছে কয়েকটি বুলেট ট্রেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে হতাহতের ঘটনাও ঘটেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। রাহানুল রানা, সময় সংবাদ। ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। আহত 73 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 35 জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। গেল রোববার দেশটির গরুনচাদো প্রদেশের বোলাঙ্গ জেলার দূরবর্তী একটি পাহাড়ে এই ভূমিধসের ঘটনা ঘটে। পরে ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়। গত 2 দিন ধরে চলা উদ্ধার কার্যক্রমে প্রায় 300 কর্মী কাজ করছেন। নিখোঁজদের সন্ধানে কাদামাটি ও ধ্বংসস্তূপ সরিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান নিয়ে এবার মতবিরোধ দেখা দিয়েছে মুম্বাইবাসীর মধ্যে। কোটি কোটি রুপি খরচ করে একের পর এক বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও আম্বানি পরিবারের বিয়ের এই জৌলুস দেখে মুগ্ধ হচ্ছেন কেউ কেউ। চারদিকে আলোর রোশনাই, ফুলের সজ্জা আর সাজ রব। পরিবারের ছোট ছেলের বিয়েকে স্মরণীয় করে রাখতে যেন কোনো কসরতই বাকি রাখছেন না মুকেশ আম্বানি। তবে বিয়ের অনুষ্ঠানের ব্যয় নিয়ে এবার 2টি দলে ভাগ হয়েছেন মুম্বাইয়ের বাসিন্দারা। একের পর এক চলতে থাকা অনুষ্ঠানের জন্য শহরের বিভিন্ন এলাকায় যানজট বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে আবার কোটি কোটি রুপি খরচ করে বিলাসবহুল বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান করাকে বাড়াবাড়ি বলে মনে করছেন। Beyond ridiculous what they are doing. Like, yeah, you have wealth, but yeah, we get it, you have wealth. That's it. Like, there's no need to show off that much. আবার বিপরীত মতের অনেক মানুষেরও দেখা মিলছে। তারা বলছেন, দেশ বিদেশের সব তারকার আনাগোনায় বিশ্ববাসীর নজরে আসবে ভারত। So I think it's like a once in a lifetime event that's happening in the Ambani family, and they've called so many artists from all over the world. I think it's fabulous. It's helping the economy. বছর জুড়ে নানা আনুষ্ঠানিকতার পর আগামী 12 জুলাই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বিয়ে ও রিসেপশন সহ 2 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাকিস্তানে অস্ত্রধারীদের সঙ্গে আলাদা 3টি বন্দুক যুদ্ধে পুলিশ ও সেনা সদস্য সহ 8 জন নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে 2 অস্ত্রধারীও প্রাণ হারায়। মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গুলি বিনিময়ে সামরিক বাহিনীর এক কর্মকর্তা
ও 3 সদস্য নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও অন্তত 12 জন। অন্যদিকে লাক্কি মারওয়াত জেলায় আরেকটি বন্দুকযুদ্ধে এক পুলিশ সহ প্রাণ হারান 4 জন। পুলিশ ও সেনা সদস্য হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন। ভারতের ত্রিপুরা রাজ্যের 828 শিক্ষার্থী HIV-তে আক্রান্ত হয়েছেন। এদের ভেতর মারা গেছে 47 জন। 2007 সালের এপ্রিল থেকে 2024 সালের মে মাস পর্যন্ত শিক্ষার্থীদের দেহে শনাক্ত হয় এই মরণব্যাধি। ত্রিপুরার এইডস নিয়ন্ত্রণ সোসাইটি জানায় HIV-তে আক্রান্তদের বেশিরভাগই সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণ করেছিল। আক্রান্তদের বেশিরভাগের বাবা মা সরকারি চাকরিজীবী এবং আর্থিকভাবে সচ্ছল। এসব বাবা মায়ের সন্তানেরা যে পরিমাণ অর্থ চায় তা সহজেই পেয়ে যায়। এরপরই এই অর্থ তারা মাদকের পেছনে ব্যয় করে। রাশিয়ার সাবেক বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার চরমপন্থী বিভিন্ন দলের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে মস্কোর আদালত এই রায় দেন। এদিনও স্বামীর মৃত্যুতে পুতিনকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করেন ইউলিয়া। 5 মাস আগে অ্যালেক্সেই নাভালনি রাশিয়ার একটি জেলে থাকা অবস্থায় মারা যান। জেল কর্তৃপক্ষ একে স্বাভাবিক মৃত্যু ঘোষণা করলেও তার স্ত্রী এই বিষয়টি মানতে নারাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক পোস্টের দায়ে সৌদি আরবের এক শিক্ষককে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার হিউম্যান রাইটস ওয়াচ ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ভাই এ খবর জানান। 2022 সালের নভেম্বরে জেদ্দায় নিজ বাড়িতে গ্রেফতার হন আসাদ আল গামদি। সৌদি আরবের বিশেষ আদালতে গত 29 মে তাকে দোষী সাব্যস্ত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তিপূর্ণ কার্যকলাপের পরও তাকে শাস্তি প্রদান করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে এটি বাক স্বাধীনতার উপর দেশটির ক্রমাগত অধঃপতনের আরেকটি উদাহরণ। যুক্তরাজ্যের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসের একটি বারান্দা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই গ্রীষ্মে দর্শনার্থীরা এই বিখ্যাত বারান্দা পরিদর্শন করতে পারবেন, যেখানে রাজ পরিবারের সদস্যদের প্রায় দেখা যায়। দেখতে এজন্য গুনতে হবে 75 পাউন্ড। যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ রাজপরিবারের বিলাসবহুল বাসস্থান বাকিংহাম প্যালেস প্রথমবারের মতো দর্শনার্থীদের দেখার জন্য প্রাসাদের পূর্ব শাখাটি খোলা হয়েছে, যার কেন্দ্রকক্ষ দিয়ে বারান্দায় প্রবেশ করা যায়। এই বিশেষ কক্ষটি এককালে পূর্ব উইংয়ের অংশ ছিল, যা রানী ভিক্টোরিয়া ও প্রিন্স আলবার্টের আমলে তৈরি। 1851 সালে ক্রিমিয়ান যুদ্ধের সৈন্যদের বিদায় দেওয়ার জন্য কক্ষটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল। এই সুন্দর কক্ষের ভেতর দর্শনার্থীরা দেখতে পাবেন নানা ধরনের সুসজ্জিত জিনিস। দ্য মলের নিচে নেট পর্দার মধ্য দিয়ে দেখতে পারার পাশাপাশি নতুন পুনরুদ্ধার করা পদ্ম ফুলের আকৃতির 19 শতকের ঝাড়বাতিটিও দেখতে পারবেন তারা। টিকিটধারীরা হলুদ ড্রয়িং রুমের ভেতরেও প্রবেশ করতে পারবেন, যেখানে আছে 18 শতকের অনেক জিনিসপত্র, যেমন হাতে আঁকা চাইনিজ ওয়ালপেপার এবং কাইলিন ঘড়ি। And the ticket price for the East Wing tour, which also includes the staterooms of Buckingham Palace, is £75, but you have to book for next year, I'm afraid, because they are already sold out. কক্ষটিতে আরও রয়েছে রানী ভিক্টোরিয়াকে উপস্থিত চিত্রকর্ম এবং টমাস গেইন্সবরোর পছন্দের শিল্পকর্ম। ইস্ট উইং রুম ও বারান্দা পরিদর্শন করার জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 75 পাউন্ড। এরই মধ্যে 11 জুলাই থেকে 29 সেপ্টেম্বরের সব টিকিট বিক্রি হয়ে গেছে। 2025 সাল থেকে আবার জনসাধারণের জন্য বারান্দাটি উন্মুক্ত করে দেয়া হবে, জানায় কর্তৃপক্ষ। অর্জিতা শেজিন, সময় সংবাদ। নিখোঁজের 22 বছর পর এক মার্কিন পর্বতারোহীর মরদেহ খুঁজে পাওয়া গেছে। 2002 সালের জুন মাসে পেরুর সর্বোচ্চ শিখর মাউন্ট ওয়াসকারানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন উইলিয়াম স্ট্যাম্পহল। 59 বছর বয়সে দলসহ তিনি পর্বতারোহণ শুরু করেন। সে সময় তুষার ধসের ফলে নিখোঁজ হন সবাই। মরদেহের সঙ্গে থাকা পাসপোর্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পেরুর পুলিশ জানায় বরফ গলে যাওয়ায় ওই মরদেহের সন্ধান পাওয়া যায়। এক কুমারী নারীর নামে তৈরি ইতালির রাজধানী রোমের ফোন্তানা দি ট্রেভি অথবা ট্রেভি ফাউন্টেন বিশ্ববিখ্যাত ফোয়ারাগুলোর একটি। কথিত রয়েছে ফোয়ারার পানিতে পয়সা নিক্ষেপ করলে তাকে আবারও রোমে নিয়ে আসে তার ভাগ্য। প্রতি বছর এই ফোয়ারা থেকে রোম শহর কর্তৃপক্ষের আয় 1.5 মিলিয়ন ইউরোর বেশি। ইতালি থেকে সে খবর জানাচ্ছেন হাসান মাহমুদ।
রোমের এক কুমারী নারীর নামে তৈরি হয়েছিল আজকের এই ট্রেভি ফাউন্টেন। 19 খ্রিস্টপূর্বে তৈরি এই ফোয়ারার নাম ছিল ভির্গো। 21 কিলোমিটারের এই ফোয়ারাটির 19 কিলোমিটারই ছিল মাটির নিচে। পরবর্তী সময়ে এর নামকরণ করা হয় ট্রেভি ফাউন্টেন, অর্থাৎ 3 রাস্তার মোড়। রাজধানী রোমে ভ্রমণ পিপাসু এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যারা ট্রেভি ফাউন্টেন দর্শন না করে। বিশ্বের বিভিন্ন দেশের নারী পুরুষ শিশুরা আসে এই ফোয়ারাটি দেখতে। তারা এখানে পয়সা নিক্ষেপ করে আবারও ফিরে আসতে চান রোমে। কথিত রয়েছে এখানে পয়সা নিক্ষেপ করলে অবশ্যই তাকে কোনো না কোনো দিন তার ভাগ্য এখানে ফিরিয়ে আনবে। আমি রোমকে ভালোবাসি। এটা আমার দ্বিতীয়বার রোমে আসা। গত বছর আমি একটা কয়েন ফেলেছিলাম, এবছর আমি আবার রোমে। এখানে কয়েন ফেললে রোমে আসার স্বপ্ন পূরণ হয়, তাই সবাই কয়েন ফেলে। প্রতি সপ্তাহে সিটি কর্পোরেশনের 4 জন শ্রমিক এখানে নিক্ষেপ করা পয়সাগুলো তোলেন। 2022 সালে এখানে 1.06 মিলিয়ন ইউরো আয় হয়েছিল, যা ট্রেভি ফাউন্টেনের রেকর্ড আয় ছিল। ইতালির এই ট্রেভি ফাউন্টেনে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন। তারা পানিতে পয়সা নিক্ষেপ করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান। তারা মনে করেন এখানে পয়সা নিক্ষেপ করলে আবারও তাদের ভাগ্য এখানে নিয়ে আসবে। ইতালির রাজধানী রোমের ট্রেভি ফাউন্টেন থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আসন্ন অলিম্পিক গেমস উপলক্ষে কৃষি জমিতে বৃহৎ আইফেল টাওয়ার এঁকে তাক লাগিয়ে দিয়েছেন ইতালিয়ান ভূমিশিল্পী দারিও গাম্বারিন। 2 একর জমির উপর আঁকা এই কাজটি তিনি শান্তির আশায় অলিম্পিক গেমসকে উৎসর্গ করেন, যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করবে। ইতালির ভেরুনা শহরের গ্রামের দিকের শস্যক্ষেত্রে ট্রাক্টর এবং লাগল ব্যবহার করে এই কাজটি করেন তিনি। 4 বছর পর পর অনুষ্ঠিত অলিম্পিক গেমস ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে চলে নানা জল্পনা কল্পনা। চলতি মাসের 26 তারিখ থেকে এই গেমস অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে ইতালির শস্যক্ষেতে আইফেল টাওয়ার আঁকেন একজন ভূমিশিল্পী। জনপ্রিয় ইতালীয় ভূমিশিল্পী দারিও গাম্বারিন। ভেরোনায় জন্মগ্রহণকারী 67 বছরের এই শিল্পী আলোচনায় আসেন বৃহৎ আকৃতির আইফেল টাওয়ারের ছবি এঁকে। ইতালির ভেরোনা শহরের গ্রামাঞ্চলের একটি শস্যক্ষেতে তিনি আইফেল টাওয়ার আঁকেন। অলিম্পিকের 5টি প্রতীকের ওপর আঁকা হয় টাওয়ারটি। 2 একর জমিতে করা এই কাজটি তিনি আসন্ন প্যারিস অলিম্পিক গেমসকে উৎসর্গ করেন, শান্তির উদ্দেশ্যে, যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করবে। কাজটি করার আগে তিনি ভূমি পরিমাপ করে দেখেননি, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে ট্রাক্টর ব্যবহারের মাধ্যমে কাজটি সম্পন্ন করেন। এর আগে তিনি পোপ ফ্রান্সিস, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের এবং ইতালির জাতীয় ফুটবল দলের প্রতিকৃতি এঁকেছেন শস্যক্ষেতে। শুধুমাত্র ট্রাক্টর এবং লাঙল ব্যবহার করে আঁকা এ কাজ আগ্রহ জাগায় শিল্পপ্রেমী মানুষের মনে। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ বাড়ছে বাইডেনের উপর। প্রকাশ্যে বিরোধিতায় খোদ ডেমোক্র্যাট সেনেটর, সঙ্গে নেই দলীয় তহবিল ক্লুনিও। সদস্য দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নেটো জোটের শীর্ষ সম্মেলনে হুঁশিয়ারি বাইডেনের। ইউক্রেনকে সহায়তায় $4,300 কোটি তহবিল গঠন। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ ইমদাদ আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।